ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে পড়াবো কবি মৃদুল দাশগুপ্তের ক্রন্দন রতা জননীর পাশে এই কবিতাটি। তাহলে আজকে আমাদের পাঠ ক্রন্দন রতা জননীর পাশে। প্রথমে কবি সম্পর্কে দু চার কথা বলে নিই। কবি মৃদুল দাশগুপ্ত এই সময়ের একজন খুব গুরুত্বপূর্ণ কবি। তিনি 1955 সালে জন্মগ্রহণ করেছিলেন হুগলির শ্রীরামপুরে। 1955 সালে তিনি জন্মগ্রহণ করেন। তার প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে জলপাই কাঠের এসরাজ। এছাড়াও তিনি আরো অনেক কাব্যগ্রন্থ লিখেছিলেন, যেরকম সূর্যাস্তে বানানো বিরহ, সোনার পুতুল। আজকে যে কবিতাটি আমরা পড়ব ক্রন্দন রতা জননীর পাশে, এই কবিতাটি নেওয়া হয়েছে ধান ক্ষেত থেকে। এই কাব্যগ্রন্থ ধান ক্ষেত থেকে। তাহলে আজকে যে কবিতাটি ক্রন্দন রতা জননীর পাশে, এই কবিতাটি নেওয়া হয়েছে ধান ক্ষেত থেকে। এই কাব্যগ্রন্থ থেকে আমরা কবিতাটি পড়ব। এছাড়া কবি সম্পর্কে আরো কিছু তথ্য তোমাদেরকে জানাই। তিনি বাংলা সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন, এছাড়া রবীন্দ্র পুরস্কার তিনি পেয়েছেন, ন্যাশনাল রাইটার্স অ্যাওয়ার্ড তিনি পেয়েছেন। এখনো সমান ক্রিয়াশীল কবিতার জগতে। আমরা আশা করি ভবিষ্যতে আরো অনেক গুরুত্বপূর্ণ কবিতা তিনি আমাদেরকে উপহার দেবেন। তো আমরা জানি যে যখন আমাদের প্রদীপ জ্বলে, সেই প্রদীপ জ্বালাবার আগে একটা সলতে পাকাবার আয়োজন থাকে। অর্থাৎ প্রদীপ জ্বালাবার আগে কিছু কাজ আমাদেরকে করতে হয়। তো এই কবিতাতে আলোচনার প্রবেশের আগে আমি তোমাদের কবিতার যে পটভূমিকা বা কি প্রেক্ষিতে কবিতাটি লেখা হয়েছিল সে সম্পর্কে দু চার কথা বলব। তার আগে আরেকটু বলে নিই, সেটা হচ্ছে যে কোনো বিশেষ কারণে বা কোনো বিশেষ ঘটনায় কবি উদ্বেলিত হন। কারণ কবিরা, সাহিত্যিকরা ভীষণ সংবেদনশীল একজন মানুষ। যে কোনো সামাজিক ঘটনা, যে কোনো পরিস্থিতি তাকে অত্যন্ত বিচলিত করে, সাধারণ মানুষের চাইতে অনেক গুণ বেশি। এবং তারই ফলশ্রুতি স্বরূপ এক একটি সাহিত্য রচিত হয়। যেমন এখন যে প্যান্ডেমিক চলছে, এখন তোমরা জানো যে সারা পৃথিবী জুড়ে প্যান্ডেমিক চলছে। এর আগেও এরকম প্যান্ডেমিক হয়েছিল, এর আগেও অতিমারি পৃথিবীকে গ্রাস করেছিল। তারই পরিপ্রেক্ষিতে রচিত হয়েছিল প্লেগ নামে একটি উপন্যাস। এরকম বহু সামগ্রিক অবস্থাকে বিচার করে বহু সাহিত্য রচিত হয়েছে। কিন্তু সাহিত্য কখনোই সেই একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বা নির্দিষ্ট কোনো ঘটনার মধ্যে বন্দী হয়ে থাকে না। তার আবেদন ছড়িয়ে পড়ে অনেক উদারভাবে, অনেক বিস্তৃতভাবে তার আবেদনটা ছড়িয়ে পড়ে। তো এই যে কবিতাটি লেখা হয়েছে ক্রন্দন রতা জননীর পাশে, এর যে প্রেক্ষিতটা, সেই প্রেক্ষিতটা আমি বলছি। তার আগে জানাই যে এই প্রেক্ষিতটা শুধু মানে কবিতাটি শুধু প্রেক্ষিতকে নির্ভর করে নেই, বরং তার আবেদন ছড়িয়ে গেছে বহু বিস্তৃত হয়ে। আমরা এই আজকের দিনে বসেও এই কবিতাটি সমানভাবে প্রাসঙ্গিক বলে পড়তে পারি, বা হয়তো ভবিষ্যতেও আমরা এই কবিতাটি একই রকম প্রাসঙ্গিক বলেই করতে পারবো। 2006 সালে আমাদের বাংলায়, পশ্চিম বাংলায় যে ঘটনাটি ঘটেছিল, সেই ঘটনার প্রেক্ষিতেই লেখা এই কবিতাটি। 2006 সালে তোমরা হয়তো অনেকেই জানো বা শুনেছ যে জমি আন্দোলন হয়েছিল। অর্থাৎ তৎকালীন যে সরকার, সেই সরকার তারা একটি কারখানা প্রতিষ্ঠা করবেন বলে কিছু কৃষিজমি অধিগ্রহণ করতে চেয়েছিলেন। সেখানে সেই কৃষিজমি অধিগ্রহণ করার সময় যারা অনিচ্ছুক কৃষক, তারা জমি দিতে চায়নি। স্বাভাবিকভাবে একটা বড় আন্দোলন গড়ে উঠেছিল, প্রতিরোধ গড়ে উঠেছিল। তো সেই রাষ্ট্রশক্তি কি হয়, বরাবরই সে সাধারণ মানুষের হয়ে কাজ করতে অনেক সময় ভুলে যায়, সাধারণ মানুষের কথা ভাবতে ভুলে যায়, এবং তখনই হয় বিপদ। সে তখন নিজেকে সর্বশক্তিমান বলে মনে করে। যেরকম ভাবে নেপোলিয়ান বলেছিলেন আই অ্যাম দ্য স্টেট, সেরকম হয়ে পড়ে। তো সেই মুহূর্তগুলো মানুষের পক্ষে খুব বিপদের দিক। তো সেই সময় আমরা দেখেছি যে এই যে জমি আন্দোলন সংগঠিত হলো, এবং সরকার কিন্তু চুপ করে বসে রইল না। তারাও প্রবল পেশি শক্তিতে সেই জমি অধিগ্রহণ করতে চাইলো। ঘটনাটি দূর পর্যন্ত তার জল গড়ালো, এবং আমরা আরো বহু ঘটনা সংঘটিত হতে দেখলাম। তো সেই সময় মানুষের উপর কিছু অত্যাচার হয়েছিল, যেহেতু মানুষ প্রতিরোধে নেমেছিল এবং সরকার সেই প্রতিরোধকে ভাঙতে চেয়েছিল। স্বাভাবিকভাবে দুই পক্ষের মধ্যে যথেষ্ট একটা কনফ্লিক্ট তৈরি হয়। তারই ফলশ্রুতি
পড়তে দেখলাম। তো সেসব বিষয়ে আলোচনা যাচ্ছি না, আমরা মূল কবিতা এবার ফিরে আসি। তো এই যে কবিতাটি সেই সময় 2006 সালে এই ঘটনাটি ঘটলো এবং 2007 সালে কবি মৃদুল দাশগুপ্ত ধান ক্ষেত থেকে নামে একটি পুস্তিকার মতো একটি কাব্যগ্রন্থ রচনা করলেন। সেই কাব্যগ্রন্থের মধ্যে এই কবিতাটি ছিল। তো সেই কবিতাটি তোমাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করা হয়েছে। এই যে কবিতাটি তোমাদেরকে আলোচনা শুরুর আগে বলেছি যে তার প্রেক্ষিত থেকে অনেক পুরুষের নিজের পরিচয়কে বিস্তৃত করলেন। এর আগে আমরা অনেকবারই দেখেছি যে যখনই কোনো কবি তিনি রাষ্ট্রশক্তির বিরুদ্ধে কথা বলেছেন বা তিনি কোনো অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন, সামাজিক অন্যায় হোক বা রাষ্ট্রীয় অন্যায় হোক, তখন কিন্তু তার উপরে অনেক চাপ এসে পড়েছে। আমরা এরকম বহু ঘটনা জানি, আমরা এখনো সেই পরিস্থিতি দেখতে পাচ্ছি। একদিন হয়ে গিয়েও সেই পরিস্থিতি বদলায়নি। সেই নজরুল ইসলামের উপরে আমরা দেখেছি ইংরেজ সরকার ক্ষিপ্ত হয়ে থাকে, জেলবন্দি করেছিল। সেই পরিস্থিতি কিন্তু আজও চলছে। তো যাই হোক, বলা হয় যে পেন ইজ মাইটার দ্যান শোর্ট, অর্থাৎ কলম একটি তরোয়ালের চেয়েও বেশি শক্তিশালী। সেটা আমরা সেই বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসে যে ব্যবহৃত হয়েছে বন্দে মাতরম গানটি, সেই বন্দে মাতরম গানের যে শক্তি, সেই শক্তিকে উপলব্ধি করতে পেরেছিলাম। তখনই আমাদের হয়তো এই ধারণা নিশ্চয়ই আমাদের মধ্যে মানে সেই সময় মানুষদের মধ্যে জন্মেছিল যে সত্যি সত্যি পেন ইজ মাইটার দ্যান শোর্ট। তো সেই কারণেই বারবার কবির কলম গর্জে উঠেছে। আর সেই কারণেই কবি যুদ্ধক্ষেত্রে না গিয়েও তিনি বহু মানুষকে উদ্বুদ্ধ করেছেন অন্যায়ের প্রতিবাদ করতে, অন্যায়ের প্রতিরোধ করতে। তো এখানে যে কবিতাটি রয়েছে ক্রন্দনলতা জননীর পাশে, প্রথমে নামকরণটাই খেয়াল করো, ক্রন্দনলতা জননী। জননী যিনি আমাদের জন্মদান করেন, যিনি আমাদের পালন করেন, তিনি আমাদের জননী। তো এখানে জননী বলতে দেশমাতৃকা বা আমরা ভাবতে পারি দেশমাতৃকাকে, বা আমরা যে অঞ্চলে বড় হয়ে উঠছি, যে ভূমিকে আঁকড়ে, যে জমিকে আঁকড়ে আমরা ক্রমাগত একটু একটু করে বেড়ে উঠছি, সেই জমি বা সেই ভূমি বা সেই মাটি মাকে এখানে কবি উল্লেখিত করেছেন। সেই মাটি মা ক্রন্দনলতা, অর্থাৎ তিনি কেন ক্রন্দনলতা? তার সন্তানরা দুঃখে থাকলে, তার সন্তানরা কষ্টে থাকলে সে জননী কখনোই ভালো থাকেন না। সে কারণে তিনি ক্রন্দনলতা। সেই ক্রন্দনলতা জননীর পাশে আমাদেরকেই দাঁড়াতে হবে। অর্থাৎ সেই ভূমি যদি কাঁদে সন্তানের সঙ্গে, তাহলে বাকি সন্তানদের কি উচিত? বাকি সন্তানদের উচিত তার পাশে এসে দাঁড়ানো। এই কবিতায় সেই ইঙ্গিতই যেন কবি খানিকটা দিতে চেয়েছেন। কবিতা পড়তে পড়তে আমি নামকরণটা আরো ভালো করে তোমাদেরকে বোঝাবো। প্রথমে কবিতায় চলে যাচ্ছি। কবিতাটির প্রত্যেকটি লাইন বিশ্লেষণে আমি যাচ্ছি। কবিতাটি 4টি স্তবকে লেখা হয়েছে। প্রথম স্তবকটি আমি পাঠ করছি। ক্রন্দনলতা জননীর পাশে এখন যদি না থাকি, তবে কেন লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি। এই কবিতাটি মানে একদম বিশুদ্ধ সাহিত্যের ফর্মে যদি চিন্তা করি, তাহলে হয়তো সেভাবে আমরা কবিতাটিকে গ্রহণযোগ্য বলবো না। এই কারণে যে কবিতাটির মধ্যে কবি কোনো আর্টিস্টিক কোনো চিন্তা ভাবনা বা তার উপমা, তার অলংকার এসব নিয়ে চিন্তা ভাবনা করেননি। কবি সরাসরি নিজের মনের ক্ষোভ, রাগ, দুঃখ সবকিছুকে সরাসরি একটি স্লোগানের মতো করে তিনি প্রকাশ করতে চেয়েছেন। এবং আমরা জানি যে এরকম কবিতা আমাদের অনেক সময়ই প্রয়োজন। কখন প্রয়োজন? যখন মানুষকে সরাসরি উদ্বুদ্ধ করবার প্রয়োজন আছে, যখন সরাসরি সমাজের কাছে কোনো বক্তব্য রাখবার প্রয়োজন আছে কবিতার ভাষায়, তখন কবিরা, তখন সাহিত্যিকরা তারা সরাসরি কোনো রকম সাহিত্যের কোনো অলংকার বা উপমা এগুলোর আশ্রয় না নিয়ে তারা সোজাসুজি বক্তব্য প্রকাশ করতে চান। এই কবিতার মধ্যে আর্ট ফর আর্ট শেপ বা শিল্পের জন্যই শিল্প, এই আমরা এই দ্বন্দ্বের মধ্যে না গিয়ে সরাসরি যদি কবিতার বক্তব্যের মধ্যে প্রবেশ করি, তাহলে দেখব যে কবিতাটি খুব সুন্দরভাবে তিনি
সেই সময়কার বা সর্বকালের যে রাষ্ট্রশক্তির অন্যায়, সে অন্যায়কে প্রকাশ করেছেন। সর্বকালে সর্বযুগে রাষ্ট্রশক্তির যে নিষ্পেষণ, সেই নিষ্পেষণকে তিনি কবিতার মধ্যে বলতে চেয়েছেন। কি বলেছেন প্রথম লাইনে? ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না, এখন মানে কোন সময়? এখন মানে যে সময় সমাজ বিক্ষুব্ধ, যে সময় মানুষ কাঁদছে, যে সময় জন্মভূমি কাঁদছে, সেই সময় কবি যদি শুধু আর্ট নিয়ে চিন্তা করেন, সেই সময় তিনি শুধু যদি শিল্পের চিন্তা করেন, তাহলে হয়তো সুবিচার হবে না। তার যে সারা জীবনের তার যে ক্রিয়া, তার যে সৃষ্টি, সেই সৃষ্টির প্রতি সুবিচার হবে না। মাঝে মাঝে তাকে নেমে আসতে হবে মাটিতে, দাঁড়াতে হবে মানুষের পাশে। সেই দায়বদ্ধতা কবির থাকে। সেই দায়বদ্ধতা থেকেই আমরা রবীন্দ্রনাথকেও দেখেছি রক্ষাবন্ধনের দিন অর্থাৎ রাখির দিন তিনি রাস্তায় নেমে হিন্দু মুসলমান নির্বিশেষে তিনি সবাইকে রাখি পরিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির এক বার্তা দিতে চেয়েছিলেন। সুতরাং যারা সাহিত্যিক, তাদের সমাজের প্রতি একটি দায়বদ্ধতা থাকে। সেই দায়বদ্ধতা থেকে তিনি বলছেন যে এই সময়, এই বিপদের দিনে মানুষের পাশে, মানুষ যখন বিপদগ্রস্ত হয়ে রয়েছে, সে সময় তিনি যদি মানুষের পাশে না থাকে, তবে কেন লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা? আঁকার জন্য আমরা যারা কবিরা, তারা কার জন্য লেখেন? তারা মানুষের জন্য লেখেন। মানুষ যখন দুঃখে থাকে, মানুষ যখন বিপদে থাকে, তখন শুধুমাত্র শিল্প চিন্তা করলে হয় না, তখন মানুষের পাশে এসে দাঁড়াতে হয় আর দুঃখের সাথী হতে হয়। তাই তিনি বলছেন মানুষের কথাই যদি না ভাবে শিল্প, তবে কিসের তার সার্থকতা? তাকে সার্থক হতে গেলে মানুষের পাশে এসে দাঁড়াতে হবে। তাই এই বিপদের দিনে তাকে লিখতে হবে মানুষের কথা, গান গাইতে হবে মানুষের গান, আর আঁকির মধ্যেও তাকে ফুটিয়ে তুলতে হবে মানুষের যন্ত্রণার কথা। তবেই সেই যুগের যন্ত্রণাকে কবি ধারণ করতে পারবেন, বা সেই শিল্পী ধারণ করতে পারবেন এবং তাকে তিনি প্রকাশ করতে পারবেন। তিনি বলছেন, নিহত ভাইয়ের সব দেহ দেখে নাই যদি হয় ক্রোধ, কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ? এটা দ্বিতীয় প্যারাগ্রাফ। দ্বিতীয় প্যারাগ্রাফে আরো ভয়ানক স্মৃতি তিনি আমাদেরকে উস্কে দিচ্ছেন। নিহত ভাইয়ের সব দেহ, অর্থাৎ এমনই দ্বন্দ্ব হয়েছিল, এমনই বিক্ষোভ হয়েছিল যে মৃত্যুও ঘটেছিল সেই সময় অনেক। সেই সাধারণ মানুষের মৃত্যু কবিকে বিচলিত করেছিল। তিনি ক্ষোভে ফেটে পড়েছেন। তিনি বলছেন যে নিহত ভাই, সে ভাই আমার নিজের সহোদর নাও হতে পারে, কিন্তু আমরা যদি মানবতার, বিশ্ব মানবতার কথা চিন্তা করি, তাহলে জানবো যে সারা পৃথিবীর মানুষই আমাদের সহোদর। সারা পৃথিবী জোড়া মানুষজন তারা আমাদের ভাই বোন। তো সেই নিহত ভাইয়ের, সেই অর্থে এখানে প্রত্যেকটি মানুষ কবি ভাই, প্রত্যেকটি মহিলা কবির বোন, সেই ভাই বোনের কথা তিনি বলছেন যে নিহত ভাইয়ের সব দেহ দেখে নাই যদি হয় ক্রোধ, তাহলে কেন ভালোবাসা? তাহলে মানুষের ভালোবাসার যে কথা কবি বারবার করে বলেছেন তার সাহিত্যের মধ্যে, তাহলে তার সার্থকতা কোথায়? তাহলে কিসের ভালোবাসার কথা তিনি, কিসের ভালো লাগার কথা তিনি বারবার সাহিত্যের মধ্যে ফুটিয়ে তুলছেন? তাহলে তার কোনো অর্থ থাকে না। তাহলে এই যে অন্যায়ভাবে শেষ হয়ে যাওয়া যে জীবনটি, সে জীবনটিকে ছিন্ন ভিন্ন হয়ে পড়ে থাকতে দেখে কবির ভেতরে যে ক্রোধ, রাগ, তার কোনো প্রকাশ কি সাহিত্যে ঘটবে না? তাহলে যদি নাই ঘটে, তাহলে কিসের জন্য সাহিত্য চর্চা, কিসের জন্য বা সমাজ, কিসের জন্যই বা আমাদের ছোটবেলা থেকে শেখানো যেসব মূল্যবোধ, তার কি মানে কবি যদি গড়ছেই না ওঠে? মনে আছে সেই কিছুদিন আগের ঘটনা, কিছু বছর আগে ফ্রান্সে একটি পত্রিকার অফিসে কিছু দুষ্কৃতী তারা হামলা চালিয়েছিল, এবং সে তার প্রতিবাদ, এবং সেই পত্রিকা অফিসের কাজ ছিল সমস্ত সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ব্যঙ্গচিত্র অঙ্কন করা, এবং যারা ব্যঙ্গচিত্র অঙ্কন করতো, যে সমস্ত আর্টিস্টরা, তাদেরকে হত্যা করা হয়েছিল। 12 জনকে সেই পত্রিকা অফিসে ফ্রান্সে হত্যা করা হয়েছিল, এবং তার প্রতিবাদে সমস্ত মানুষ, সমস্ত পৃথিবীর যত শহর, বড় বড় শহর রয়েছে, গ্রাম রয়েছে, সেখানে যত সংবেদনশীল মানুষ আছে, তারা প্রত্যেকে রাস্তায় নেমেছিল, মিছিল করেছিল, গান গিয়েছিল, ছবি এঁকেছিল, কবিতা বলেছিল। তাদের বক্তব্য কি ছিল? আমরাও সেই কার্টুনিস্ট, আমরাও সেই আর্টিস্ট, আমাদেরকে হত্যা করবো। কত হত্যা করবে? আমরা সারা পৃথিবী জুড়ে এত কোটি কোটি মানুষ, আমাদের সবাইকে হত্যা করে দেখো যে
যে মানবিকতাকে হত্যা করতে পারো কিনা। তো তাই এই যে মূল্যবোধ আমাদের মধ্যে আছে, সেই মূল্যবোধ কখনো যেন রাজনীতির দ্বারা প্রকাশিত না হয়, রাজনীতির দ্বারা আড়াল কখনো না হয়। আমরা যেন রাজনীতির ঊর্ধ্বে উঠে সেই মূল্যবোধের দ্বারা আমাদের চেতনাকে জাগ্রত রাখতে পারি। তারপরে স্ট্যান্ডাতে তিনি আরো ভয়ঙ্কর একটি চিত্রের কথা আঁকলেন, যেতে নিখোঁজ ছিন্ন ভিন্ন জঙ্গলে তাকে পেয়ে আমি কি তাকাবো আকাশের দিকে বিধি নিতে চাচ্ছে। এখানে আরো বড় একটি ঘটনার কথা তিনি বললেন, যে সেই বিক্ষোভ যখন চলছিল, সেই প্রতিরোধ যখন চলছিল, লড়াই যখন চলছিল, সে সময় অনেক বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, মেয়েদের উপর অত্যাচার হয়েছে। একটি মেয়েকে ছিন্ন ভিন্ন অবস্থায় সেই ধান খেতে পড়ে থাকতে দেখেছিল মানুষ, এবং তার কথা কেউ বলেনি। এবং সেটি একটি মাত্র ঘটনা নয়, এরপরে আমরা দেখেছি আজও বহু মেয়ে এভাবেই শেষ হয়ে যায়। সাংঘাতিক পশু শক্তির হাতে সে তার জীবন তো নষ্ট হয়ে যায় এবং প্রাণটিও চলে যায়। সেই যে ছিন্ন ভিন্ন মেয়েটিকে দেখে কি রাগ হবে না আমাদের? আমরা কি প্রতিবাদে প্রতিরোধে গর্জে উঠবো না? তাই তিনি বলছেন যে সেই সাংঘাতিক অত্যাচারিতা মেয়েটাকে দেখে কি আমরা প্রতিবাদ করব না? আমরা কি তখন আকাশের দিকে চেয়ে ঈশ্বরকে ডাকবো যে দেখো ঈশ্বর, তোমার সৃষ্টি কি অবস্থা, তুমি রক্ষা করো? তাই বলবো, নাকি আমি প্রতিবাদে করছি, নাকি আমরা প্রত্যেকে প্রতিবাদ করব? আমরা প্রতিবাদ করেছি, কতটা সফল হয়েছে না হয়েছে সেটা পরের কথা, কিন্তু প্রতিবার এই ঘটনাগুলোর বিরুদ্ধে মানুষকে প্রতিবাদ করতে হবে। কবির কলম গর্জে উঠবে, যিনি গান গান তিনি গানের মধ্য দিয়ে প্রতিবাদ করবেন, যিনি ছবি আঁকেন তিনি তার আঁকার মধ্য দিয়ে প্রতিবাদ করবেন। এরপরে আসলো চতুর্থ স্তব। সেখানে কি বলেছেন কবি? আমি তা পারি না, যা পারি কেবল সেই কবিতায় জাগে আমার বিবেক, আমার বারুদ বিস্ফোরণের আগে। তো এখানে কবি ক্ষুব্ধ, ভীষণ রকম তিনি ক্ষুব্ধ হয়েছেন বর্তমান পরিস্থিতিতে, সেই সময়ের পরিস্থিতিতে। তিনি বলছেন যে কবির পক্ষে তো বন্দুক তুলে নেওয়া সম্ভব নয়, কবির পক্ষে কখনোই তরোয়াল, বন্দুক, এ সমস্ত মারণাস্ত্র বা বোমা কখনো তুলে নেওয়া সম্ভব নয়। কবি কি করতে পারেন? একটি কাজ করতে পারেন, তিনি তার বিবেককে জাগ্রত রাখতে পারেন, তিনি তার দৃষ্টিকে স্বচ্ছ রাখতে পারেন এবং তার কলম প্রতিবাদে গর্জে উঠতে পারেন। এবং প্রথমে যে কথা তোমাদেরকে আমি বললাম, যে পেন ইজ মাইটার দ্যান শোড, শোডের চেয়েও পেন হচ্ছে আরো বেশি শক্তিশালী। সেই কারণেই বারবার করে বিভিন্ন বই সরকার নিষিদ্ধ ঘোষণা করে, বিভিন্ন কবিতাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়, বিভিন্ন কবিকে আমরা পৃথিবী জুড়ে কারারুদ্ধ হতে দেখেছি, আমাদের দেশেও দেখেছি, বিদেশেও দেখেছি। স্বয়ং আমরা বিশেষ করে বুদ্ধিজীবীদের আমরা আক্রান্ত হতে দেখেছি। সেই একদম সভ্যতার সূচনা লগ্ন থেকে আমরা দেখেছি গ্যালিলিওকে তাকে অত্যাচার করা হয়েছে, আমরা সক্রেটিসকে দেখেছি তাকে বিষপানে বাধ্য করা হয়েছে, এবং সেই ধারা এখনো চলছে। এখনো বর্তমান ভারতবর্ষে আমরা দেখছি যে রাষ্ট্রশক্তি এই সমস্ত জাগ্রত কণ্ঠস্বরকে বারবার রুদ্ধ করতে চেয়েছে। কেন রুদ্ধ করতে চেয়েছে? কারণ তার প্রতিবাদ সাধারণ মানুষকে অনেক বেশি প্রতিবাদের দিকে এগিয়ে দেয়, সাধারণ মানুষকে অনেক বেশি আলোড়িত করে, বিপ্লব বিক্ষোভ সংগঠিত করে। তো সেই কারণে তিনি কি বলছেন, যে তিনি যে কবিতার মধ্য দিয়ে তার প্রতিবাদ, তার প্রতিরোধকে তিনি জাগ্রত করতে চাইছেন, এবং বলতে চাইছেন কি, যে তার বিবেক যেন সর্বদা জাগ্রত থাকে, এবং সেখানে যে জমা হচ্ছে বারুদ, বিস্ফোরণের জন্য তৈরি যে মাল মশলা, সেই বারুদ বিস্ফোরণের আগে সেই মাল মশলা, সেই বারুদ তার ভেতর জমা হচ্ছে, একসময় তা ঠিক বিস্ফোরিত হয়ে সমস্ত সমাজকে তারা বিপ্লবের দিকে এগিয়ে দেবে, এবং পেশি শক্তির বিরুদ্ধে শেষ পর্যন্ত মানুষই জয়লাভ করবে। সাধারণ মানুষের তাদের চাওয়া পাওয়া সাধারণ জীবন সে একসময় ঠিক জয়লাভ করবে। এই চিন্তা নিয়ে কবি এই কবিতাটি লিখেছেন। তোমরা কবিতাটি ভালো করে পড়ো। যদি কোনো লাইন বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আজকে